একটু রিকল করুন মেমোরি না এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে। আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে। এটা আমি আগে কোনদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, কিচ্ছু জানি না। আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারতো, আমি ইনকোয়ারি করতাম। কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, এটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে। সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি, ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। যে যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি, আপনারা বাসি খবর বলছেন। অপোজিশন লিডার আগে বলে গেছে না, কিন্তু অভিষেকের অফিস বলছে আজকে মেয়রের অফিসের ওএসডি এটা করছে, মানে কোথাও তো ঘরের মধ্যে কোন্দল নাকি? আপনি যে এখন বলছেন যে তৃণমূল ভবন তৈরি করতে টাকাটা খরচা করছে। কোন্দল আমি স্বীকার করি না। আমি ব্যক্তিগতভাবে কারোর নাম বলছি না। ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাই, মুখ্যমন্ত্রীর ভাই। ওনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে ওনার নিজস্ব কোনো কিচ্ছু নেই। আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন। কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো। আমি অনেকবারই বলেছি, ক্ষমতায় আসার পরে প্যারাশুটে নামা অথবা লিফটে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না। ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে, তারাই। যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারাই পলিটিক্যাল, তাদের আলাদা। স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া, আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে। আগে বলা হতো শুভেন্দু অধিকারীরও অস্তিত্বটা মমতা ব্যানার্জির আছে বলে তাই আছে। মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ প্রথম সারির নেতারা বলতেন, এই যে লোক দেখছেন না পিছনে দিদির ছবি আছে বলে, এই ছবিটা যেদিন সরিয়ে 135 নম্বর ওয়ার্ডের কাউন্সিল। একটু দেখি দিন ক্যামেরাতে ধরে। শ্রীমতী ছন্দা সরকার 80 টাকা করে স্কোয়ারে চাইছে প্রমোট। অন্যরা 150 টাকা করে নেয়, আমাকে 80 টাকা করে দেবেন। তৃণমূল মানে চোর, কোনো পরিবর্তন হয়নি। গতকালই মুখ্যমন্ত্রী বলেছেন যে রোগী কল্যাণ সমিতিতে আর রাজনীতির কোনো লোক থাকবে না, কিন্তু এটা শুধুমাত্র কলকাতার জন্য। জেলাতে কিন্তু একজন করে রাজনৈতিক প্রতিনিধিকে রাখা হবে রোগী কল্যাণ সমিতিতে। এটা তো স্পষ্ট দ্বিচারিতা। আমরা প্রথম থেকে যে দাবিতে বিজেপি লড়াই করছে, যে সমস্যার মূল হচ্ছে মমতা ব্যানার্জি, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। আমরা পুজোর সময়ও সিগনেচার ক্যাম্পেনিংয়ে থাকব এই ইস্যুতেই। আর পুজোর পরে আমরা সমস্ত সিগনেচার মাথায় করে নিয়ে রাজভবনে দিয়ে আসবো বড় জমায়েত করে। অতএব এটা খুব পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অঙ্কে হসপিটালগুলো, স্বাস্থ্যকেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করতে, ডাক্তারদেরকে চাপে রাখতে, হসপিটাল থেকে মিথ্যা মেডিকেল রিপোর্ট বানিয়ে বিরোধীদের ফাঁসাতে, আর বিরোধীরা আক্রান্ত হলে তারা যাতে চিকিৎসার সুযোগ না পায়, তাদের গ্রিভিয়াস ইনজুরিকেও যাতে সিম্পল ইনজুরি করে দেওয়া যায়। বাঁকুড়ার বিষ্ণুপুরের
গ্রামে শারীরিক নির্যাতনে মৃত বধূর পোস্টমর্টম রিপোর্ট স্নেক বাইটে পরিণত যাতে করা যায়, তার জন্যই রোগী কল্যাণ সমিতির মাধ্যমে হসপিটালগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। কলকাতাতে এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নারায়ণ স্বরূপ নিগমরা এখন করে দেবে, যেহেতু কলকাতাতে ডাক্তার বোনকে কেন্দ্র করে জনরোষ ব্যাপকভাবে হয়েছে, তাই খানিকটা ক্যামোফেজ করার জন্য তিনি কলকাতাতে ডাক্তারবাবুদের বসিয়ে বাকি রেস্ট অফ দি বেঙ্গল, কলকাতা তো এইটুকু 11টা বিধানসভা নিয়ে, 283টা বিধানসভা তো জেলায়, ওখানে আমার রাজ চলবে। এবং সাথে সাথে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে অশিক্ষিত, অর্ধশিক্ষিত, প্রাইমারি স্কুল পাস করেনি এমন তৃণমূল নেতাদেরও বসিয়ে রেখেছেন। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, স্কুলের গণ্ডি পেরোয়নি এমন নেতা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের মাথায় আছে। এই হচ্ছে মমতা ব্যানার্জির আসল স্বরূপ। কারণটা হচ্ছে ডাক্তারবাবুদের নিয়ন্ত্রণে রাখা, হসপিটালের আয় ব্যয় যোগ বিয়োগের কিছু টাকা মারার ব্যবস্থা করে দেওয়া, করে খাও। তৃতীয় হচ্ছে পলিটিক্যাল মিথ্যা মামলা, মেডিকেল সার্টিফিকেট জোগাড় করা, যাতে বিজেপি সহ বিরোধীদের উপরে মিথ্যা মামলা করা যায় নন অ্যাভেলেবল সেকশন দিয়ে, অ্যাটেম্প টু মার্ডার দিয়ে, ভালো ভালো লোকদেরকে 307-এর সেকশন লাগিয়ে রেফার টু পিজি করে শুয়ে রেখে দিনের পর দিন বিজেপির কার্যকর্তাদের জেলের ভিতরে রাখা যায়। সেই জন্য তিনি পলিটিক্যাল লোকদের করেছেন। আর রিক্রুটমেন্ট বোর্ডেও তিনি একইভাবে সব জায়গায় রাজনৈতিক লোকদের বসিয়ে রেখেছেন ডাক্তারবাবুদের আর চিকিৎসা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। পরিবর্তন হবে ব্যবস্থার তখনই যখন মমতা ব্যানার্জি প্রাক্তন। এই বোধ বুদ্ধিটা যতক্ষণ বাংলার সমস্ত মানুষের আসবে, 39% মানুষের এসেছে, তাই তারা পদ্ম ফুলে ভোট দিয়েছে। এই বোধ বুদ্ধিটা যখন 51% মানুষের মধ্যে এসে যাবে বাংলায়, তখনই বাংলায় আসল সমস্যার সমাধান হবে। তার আগে কোনো সমস্যার সমাধান হবে না, এটা ধ্রুব সত্য। তার বক্তব্য নিয়ে একটা নতুন করে জল্পনা শুরু হয়েছে। মোদ্দা কথা হলো আরজিকর নিয়ে একটা জটিলতা কিন্তু এখনো স্টিল বজায় রয়েছে, এখনো অভয় বিচারও পায়নি। এই যে পরিস্থিতিটা, এটা কবে স্বাভাবিক হবে বলে আপনি মনে করছেন? সব কিছু সামনে আসবে, এই থ্রেড কালচার বন্ধ হবে, কবে সেটা? না, এই থ্রেড কালচার বন্ধ কোনোদিনও হবে না। পুলিশ যদি নিরপেক্ষ না হয় তাহলে থ্রেড কালচার বন্ধ হবে কেন? পুলিশ তো নিরপেক্ষ নয়, পুলিশ তো পার্টি ক্যাডার। আরজিকরের ঘটনার সময় পুলিশের প্রেস ব্রিফিংগুলো, তাদের যে ভাষাগুলো, এটা সাধারণ পুলিশ কনস্টেবল, এএসআইরা নয়। আপনি সুপ্রতিম সরকারের যে ভাষা, ইন্দিরা মুখার্জির যে সাংবাদিক সম্মেলন, তাতে কি একবারও মনে হয়েছে যে এরা পুলিশ? তৃণমূলের মুখপাত্র, মন্ত্রী, নেতাদের থেকেও উপরে উঠে এক কাঠি বেড়ে যে ভাষাতে তারা অ্যাটাক করেছেন, আজকে অভয়ার বাড়ি থেকে রিয়াক্ট করতে হয়েছে যে ইন্দিরা মুখার্জি মিথ্যাবাদী, লায়ার। আর থ্রেড বন্ধ হবে কি করে? থ্রেড বন্ধ করতে গেলে হলে পশ্চিমবঙ্গ পুলিশের অন্তত গোটা 10 আইপিএসকে গ্রেপ্তার করতে হবে, অ্যারেস্ট করতে হবে। সেন্ট্রাল ক্যাডার এদেরকে তুলে অন্য রাজ্যে পাঠিয়ে দিতে হবে। আপনি যদি এদের কোমর ভাঙতে না পারেন প্রশাসনিক আইনগতভাবে, তাহলে কোনোদিন এই থ্রেড কালচার বন্ধ হবে না। যারা থ্রেড করছে তারা জানে যে জিডি হবে না, এফআইআর হবে না, অ্যাকশন হবে না। পুলিশ আমাদের সঙ্গে আছে। পুলিশ মানে তৃণমূল, তৃণমূল মানে পুলিশ। তো ন্যাচারালি থ্রেড কালচার কোনোদিন বন্ধ হওয়ার বিষয় নয়। আমার লেটেস্ট টুইটটা পেয়েছেন নাকি? এক্সাইটেড।
টোটালটাই শিল্প হয়ে গিয়েছে, কোনো জমি ফাঁকা নেই। না, এটা মুখ্যমন্ত্রী শুধু নয়, মুখ্যমন্ত্রীর যারা অনুগামী তারা অনেক আগেই বলেছেন। হুগলির যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি যখন ভোটে প্রার্থীপদ পেয়েছিলেন, পরে এমপি হয়েছেন, তিনি শুধু কুইন্টাল কুইন্টাল জল এবারে বলেছেন তা নয়, তিনি এর আগে বলেছেন আমি গোটা ধোঁয়া দেখতে দেখতে এসেছি। সেটা পাউরুটি ফ্যাক্টরির ধোঁয়া, না ইটভাটা টালি ভাটার ধোঁয়া, না চা দোকানের ধোঁয়া, না টায়ারের রিসোল্ডিংয়ের ধোঁয়া, সেটা আমি জানি না। বলেছেন, অতএব ওনার সাংসদ বলেছেন যখন, তখন মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেটা স্বীকৃতি দিতে হবে, তাই তিনি বলছেন। মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গ সর্বদিক থেকে শেষ হয়ে গেছে। মুসলিম ভোট আর পুলিশ, এই দুটো করে এই রাজ্যতে ক্ষমতায় আছে। সাধারণ মানুষের সমর্থন নেই, ভোট হয় না, মানুষ ভোট দিতে পারে না, গণতান্ত্রিক অধিকার নেই। আর মুখ্যমন্ত্রী যে কত মিথ্যা কথা বলেন তার উদাহরণ প্রত্যেক দিনই দেওয়া যায়, কিন্তু সবচেয়ে যে বড় বিষয়টা জনগণ ধরে ফেলেছে, বাংলার মা বোনেরা বিশেষ করে ধরে ফেলেছেন, সেটা হলো 14ই আগস্ট মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 10 লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে। পরবর্তীকালে যখন তিনি বললেন যে আমি টাকার কথা উল্লেখ করিনি, সেদিনই বাংলার মানুষ প্রতিক্রিয়া দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, মেন স্ট্রিম মিডিয়াতে এবং জনে জনে, যে এত বড় মুখ্যমন্ত্রী, মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, জনপ্রতিনিধি স্বাধীনতার পরে আমাদের দেশে আর আসেনি। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা বলেছেন যে তারা পুজোর দিনগুলোতে এবং এখনও তারা প্রতিদিন 5টা থেকে 7টা তারা অভয়া স্মৃতিতে তারা সেক্ষেত্রে সেখানে জমায়েত করবেন। উৎসবে তারা যোগ দিচ্ছেন না, যদিও সাধারণ মানুষকে তারা বাধা দিচ্ছেন না যে তারা উৎসবে যোগ দেবেন না বলে, কিন্তু তারা যেটা বলছেন যে তারা নিজেরা কিন্তু দেখুন, উৎসবে আমি যোগ দেবেন আমার না। এই ডাক্তার ভাই বোনদের নিয়ে বেশি কথা বলি না। আমি প্রথম থেকে বলেছি বিজেপিরও মরাল সাপোর্ট আছে, আমারও মরাল সাপোর্ট আছে ওদের প্রতি, এবং ওরা ভালো লড়াই দিয়েছেন, লড়াই করছেন। ওরা কোথায় থামবেন, কোথায় যাবেন, কমপ্লিটলি ওদের নিজস্ব ব্যাপার। এর সঙ্গে কোনো মন্তব্য করা, পরামর্শ দেওয়া উচিত না। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে, যে পার্টি বিধানসভায় 2 কোটি 28 লক্ষ ভোট পেয়েছে, লোকসভায় 2 কোটি 33 লক্ষ ভোট পেয়েছে, একটা বিগ ব্লক, মানুষ ভোট দিয়েছে। আমি এলওপি হিসেবে একটা পরামর্শ ওদের দিয়েছিলাম। যখন রাজ্য সরকার ওদের চিঠি দিয়ে ডাকলো, আমি তখন বলেছিলাম যে আপনারা এই আন্দোলনকে অরাজনৈতিক রেখেছেন, রাজনৈতিক নেতা নেত্রী জনপ্রতিনিধিদের ভিড়তে দেননি, পতাকা ব্যবহার করতে দেননি, রাজনৈতিক স্লোগান দিতে দেননি। আমাদের এতে কোনো আপত্তি নেই, সমর্থন আছে। আপনারা রাজনৈতিক লোকের সঙ্গে বসবেন না, আপনারা আধিকারিকদের সঙ্গে বসুন। আমি সেদিন পরামর্শ দিয়েছিলাম এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে, মুখ্য সচিবের সঙ্গে বসুন, সাংবিধানিক প্রধান রাজ্যপালের মধ্যস্থতায় বসুন। আপনি আপনাদের যেহেতু অরাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী হতে পারে, প্রশাসনিক কর্তৃক, আফটার অল সি ইজ পলিটিক্যাল ফিগার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এবং একটা পার্টিকে তিনি বিলংস করেন বা লিডারশিপ দেন। সেটা ওরা শোনেনি। ন্যাচারালি আমি আর নতুন করে আমার ভাই বোনদের পরামর্শ দিতে চাই না। শুধু একটা খবর পেয়ে খুব কষ্ট লাগলো, ওরা একটা কনভেনশন করার জন্য ধনধান্য বুক করেছিল এবং ফিরহাদ হাকিমের কাছে কনসেশন চেয়েছিল রেটে। প্রথমে কর্পোরেশন পারমিশন দেওয়ার পরেও পরে আমার মনে হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই পারমিশন প্রত্যাহার